বিশেষ আয়োজন। আপনাদের সঙ্গে আছে আমি সাজিদ মুস্তাহিদ। আমরা কথা বলবো বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজ নিয়ে, তবে তার আগে সুসংবাদ জানাতে চাই যে সুসংবাদটা এসেছে সুদূর জিম্বাবুয়ে থেকে। বাংলাদেশ নারী ক্রিকেট দল সেখানে খেলছিল বিশ্বকাপের বাছাই পর্ব। আমরা জানি দক্ষিণ আফ্রিকাতে একটা নতুন ভ্যারিয়েন্টের কোভিড পাওয়া গেছে, যার কারণে অনেক দেশে ট্রাভেল রেস্ট্রিকশন জারি করা হয়েছে, যার কারণে বাতিল করা হয়েছে আইসিসির নারী বিশ্বকাপের কোয়ালিফাইং রাউন্ড। তবে বাংলাদেশ নিজেদের গ্রুপে শীর্ষে ছিল, যার কারণে বাংলাদেশ নারী ক্রিকেট দল প্রথমবারের মতো আইসিসির নারীদের 50 ওভারের ওয়ার্ল্ড কাপে খেলার সুযোগ পেয়েছে। আমরা প্রথমেই অভিনন্দন জানাতে চাই বাংলাদেশ নারী ক্রিকেট দলকে। এবং একই সঙ্গে আমরা এই খেলারখানের প্রোগ্রামে কিন্তু শুরুর দিকে যখন আমরা এটা শুরু করি সে সময় কিন্তু আমরা কথা বলেছিলাম বাংলাদেশ সে সময়ের অধিনায়ক এবং নারী উইংয়ের চেয়ারম্যানকে। তারা কিন্তু বলেছিলেন যে তাদের একটা লক্ষ্য এই ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করে এবং সেখানে খেলা, সেটা কিন্তু আজ বাস্তবতার রূপ নিয়েছে। এখন আমরা চলে যেতে চাই বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজ নিয়ে। আজকে দ্বিতীয় দিনের খেলা হলো। গতকালটা যেমন ভালো কেটেছিল, আজ ঠিক তার বিপরীত একটা বিবর্ণ দিন কেটেছে বাংলাদেশ ক্রিকেট দলের। সবাই এক্সপেক্ট করছিলেন যে উইকেটটা যেহেতু ব্যাটিং ফ্রেন্ডলি, বাংলাদেশ ডেফিনেটলি প্রথম ইনিংসে একটা বড় স্কোর করবে, হয়তো 400 বা 450 রান এমন কোনো একটা রান করবে, তারপর হয়তো প্রথম ব্যাটিংয়ে নামবে পাকিস্তান ক্রিকেট দল। তবে একজন হাসান আলী কিন্তু সব ব্যবধান করে দিয়েছেন। আমরা দেখেছি হাসান আলী দিনের শুরু থেকেই কিন্তু দারুণ বল করছিলেন এবং আমরা জানি যে হাসান আলী 5 উইকেট পেয়েছেন তিনি। আমাদের সঙ্গে এখন যুক্ত হচ্ছেন রিপোর্টার মাকসুম আলম খান। আমরা সরাসরি চলে যাব তার কাছে। তিনি আছেন চিটাগংয়ে, তিনি কভার করছেন বাংলাদেশ পাকিস্তানের প্রথম টেস্ট। মাকসুম, খুব বিবর্ণ একটা দিন কাটালো বাংলাদেশ ক্রিকেট দল। ওভারঅল উইকেটটা আসলে আমরা জানি যে থার্ড ডেতে গিয়ে হয়তো কিছুটা তার আচরণে পরিবর্তন আসবে, তারপরও বাংলাদেশের ব্যাটিং ডিসপ্লেতে কিছুটা হতাশ কিনা, আর বাংলাদেশের বোলিং নখদন্তহীন বোলিং, টি-20তে আমরা যে বোলিংটা আমাদের সাহস দেয়, টেস্টে আসলে ঠিক উল্টো একটা আমরা চিত্র দেখলাম আজ। জি সাজিদ, আপনি প্রথমে যেটা বলছিলেন নারী ক্রিকেটে সাফল্য থাকলেও সুখবর থাকলেও পুরুষদের ক্রিকেটে কোনো সুখবর এখান থেকে দিতে পারছি না। একদম যদি আমরা যারা প্রেস বক্স থেকে খেলা দেখেছি সেটা নিয়ে একটু বলতে চাই। সেটা হচ্ছে যে একেবারেই যেটা বলছিলেন আপনি যে নখদন্তহীন বোলিং, খুবই একেবারে নির্বিষ বোলিং মনে হচ্ছে, যেন পাকিস্তানি ব্যাটারদেরকে আউট করার জন্য বা তাদেরকে কাবু করার জন্য কোনো কোনো ধরনের সূত্র বা কোনো ধরনের উপায়ই বাংলাদেশি বোলারদের জানা নেই। হ্যাঁ, মানে কোনো ধরনের উইকেট টেকিং ডেলিভারি আমরা দেখতে পাইনি, যার কারণে একটা খুব ক্লিশে একটা দিন গেছে। বাংলাদেশের যারা সমর্থক আছেন, যারা এসেছিলেন, তারা খুবই বাজে একটা দিন কাটিয়েছেন গ্যালারিতে। এবং আমরা যারা বাংলাদেশের যারা এখানকার লোকাল সাংবাদিক কিংবা অন্যান্য জায়গা থেকে এখানে খেলাটি কভার করতে এসেছে, তারাও আসলে খুবই একটা বোরিং সময় কেটেছে সবার আর কি। যে কোনো ধরনের গতকালকে যেমন ম্যাচটার মধ্যে বা দিনের যে খেলা এগিয়েছে, একটা এক্সাইটমেন্ট ছিল, কখনো পাকিস্তান এগিয়েছিল, কখনো আবার বাংলাদেশ সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে, কিছুটা এক্সাইটমেন্ট ছিল। কিন্তু আজকের পুরোটা সময় কোনো ধরনের এক্সাইটমেন্ট ছিল না। মানে এক ধরনের ওই যে ব্যাটিংটা তো হয়নি, একেবারে দ্রুত আউট হয়ে গেছে। যে এক্সপেকটেশনটা ছিল 400 রান করার একটা টার্গেট বাংলাদেশের সামনে ছিল, বা যারা হচ্ছে যে এখানকার ক্রিকেট বিশ্লেষক আছেন, সংশ্লিষ্ট আছেন, তারা আশা করছিলেন যে স্কোরবোর্ডে 400 রান যদি করতে পারে সেক্ষেত্রে সেটা পাকিস্তানের বিপক্ষে একটা ভালো স্কোর প্রথম ইনিংসে হবে। কিন্তু সেটাও তো সম্ভব হয়নি। মুশফিকের আউটটা নিয়ে একটা ডাউট এখনও আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন মানুষ কথা বলছেন, সংবাদকর্মীরা কথা বলছেন যে এটা আউট ছিল কিনা। ওই আউটটা নিয়ে একটা ডাউট ছিল। আবার কিছু বিতর্ক আছে, যেমন হাসান আলীর, আমরা জানি যে কোভিড সিচুয়েশনে বলে স্যালাইভা, এই বিষয়টা নিয়ে আসলে মাকসুম আমি একটু আপনার কাছে জানতে চাই, যেটা হচ্ছে যে আপনি যেটা বলতে চাচ্ছিলেন যে স্যালাইভা ইউজ করার যে বিষয়টা, কোভিড রেস্ট্রিকশন, এটা নিয়ে আসলে পোস্ট ম্যাচে কোনো কথা হয়েছে কিনা? কারণ আমরা জানি যে এটা যেহেতু আইসিসি একটা নতুন নিয়ম করেছে, এরকম বাংলাদেশ দল থেকে যিনি এসেছিলেন কিছু জিজ্ঞেস করা হয়েছে কিনা, বা ম্যাচ রেফারির কাছে জানতে চাওয়া হবে কিনা এই বিষয়টা?
জি, পোস্ট ম্যাচটার পুরোটা আমি আসলে এখনো আসলে শোনার সুযোগ পাইনি বা অংশগ্রহণের সুযোগটা পাইনি, কারণ আমাদের ম্যাচ পরবর্তী অনেকগুলো কার্যক্রম থাকে, ম্যাচ জি। রিপোর্টটা রেডি করা, মাঠ থেকে দর্শকরা ফিরে যাচ্ছেন তাদের কিছু প্রতিক্রিয়া নেওয়া, তো সেইগুলোর পরপরই পোস্ট ম্যাচটা আমি পুরোপুরি অংশগ্রহণ করতে পারিনি, যার কারণে ম্যাচ পরবর্তী এই মানে সংবাদ সম্মেলনে কাউকে কিছু জিজ্ঞেস করা হয়েছে কিনা এক্স্যাক্টলি আমি এখনো বলতে পারছি না, একটু পরে হয়তো জানতে পারবো পুরো ভিডিওটি পাওয়ার পর। তবে নিশ্চয়ই আমরা যারা অন্যান্য ক্রিকেট সংশ্লিষ্ট বা যারা বিশ্লেষক আছেন তাদের সঙ্গে যখন কথা বলবো, তখন নিশ্চয়ই এই বিষয়টা জানতে চাইবো নিয়মটা কি আছে বা Exactly. কতবার এই একটা আইসিসি নিশ্চয়ই একটা বেঁধে দেওয়া নিয়ম আছে যে একটা ম্যাচে কতবার তারা এই এই ধরনের কোনো 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 কিছু যদি কোনো একটা ক্রিকেটার কাছ থেকে পান তাহলে ওই দলের কোনো পেনাল্টি আছে কিনা এই ধরনের মাকসুম, নিয়মগুলো আপনাকে আমি নিশ্চয়ই একটু আমরা এখানে আরো detail- থামিয়ে দিতে চাই, যেটা আমি বলতে চাই নিয়মটা যেটা আছে, ব্যান, আমি আপনাকে একটু পড়ে শোনাতে চাই। ব্যান অন অ্যাপ্লাইং সালাইভা টু দ্য বল, প্লেয়ার্স উইল নট বি পারমিটেড টু ইউজ সালাইভা টু শাইন দ্য বল. If a player does apply saliva to the ball, the umpires will manage the situation with some leniency during an initial period of adjustment for the players, but subsequent instance will result in the team receiving a warning. প্রথমে যেটা বলা হচ্ছে ওয়ার্নিং, এরপর লেখা আছে a team can be issued up to 2 warnings per innings, but repeated use of saliva on the ball will result in a 5-run penalty to the batting side. Whenever saliva is applied to the ball, uh, to the ball, the umpires will be instructed to clean the ball before the play recommences. তার মানে আমরা যেটা দেখলাম যে আইসিসি যেটা বলেছে যে এক ইনিংসে যদি দুবার করে, দুটো ওয়ার্নিং এর পর থার্ড টাইম তারা যদি এটা রিপিট করে 5 রানের পেনাল্টি। আপনারা নিশ্চয়ই যেহেতু চট্টগ্রামে আছেন এই বিষয়টা নিয়ে সামনের দিন বা আগামীকাল কাজ করবেন নিশ্চয়ই, বা যেহেতু একটা বিষয় আইসিসির নিয়মের বাইরে তারা করে ফেলেছে। জি, এই এই বিষয়ে তবে ফিল্ড আম্পায়ারের ব্যাপারটা কি আমরা দেখিনি কোনো ধরনের ওয়ার্নিং বা হাসান আলীকে কোনো কিছু বলা হয়েছে বা ফিল্ড আম্পায়ারের এই বিষয়টা নিয়ে একেবারেই তাদের মধ্যে কোনো আমরা উদ্যোগ দেখিনি, কোনো উদ্যোগ তো দেখাই হয়নি। প্লাস এইটা যে নিয়মে যেটা বলা আছে যে একটা স্যালাইভা থুতু বা লালা লাগানো হলে বলে এরপর সেটাকে ক্লিন করে তারপর আবার বোলিংয়ের জন্য আনা, সেরকম কোনো উদ্যোগও আমরা আসলে ফিল্ড আম্পায়ারদের কাছ থেকে দেখিনি। এখন সামনে আসলে কোনো ধরনের হাসান আলীকে ওয়ার্নিং দেওয়া হবে কি না বা এটা নিয়ে ফার্দার কি হবে সেটা নিশ্চয়ই আমরা আবারও জানার চেষ্টা করব। জি, মাকসুম আপনাকে অসংখ্য ধন্যবাদ। আগামীকাল আবারও আপনার সাথে আমরা যুক্ত হব নিশ্চিতভাবে, এবং বাংলাদেশ পাকিস্তান ম্যাচ নিয়ে জানতে চাইবো, এবং আপনি নিশ্চয়ই আজকে যে বিষয়গুলো বলেছিলেন কালকে নিশ্চয়ই এই বিষয়গুলো আমরা আরও বিস্তারিত জানবো। মাকসুম, আপনাকে, আমাদের সঙ্গে দর্শক এতক্ষণ যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম থেকে রিপোর্টার মাকসুম আলম খান। তিনি যেটা বলছিলেন আজকের দিনে আমরা জানি যে বাংলাদেশের ব্যাটিং খুব একটা ভালো হয়নি, বোলিংও খুব একটা ভালো হয়নি, তবে আলোচনার তারপরে কিন্তু বিষয় ছিল সেটা যিনি বলছিলেন যে সালাইভা ইউজ করে বা লালা ইউজ করে বলে আমরা জানি পাকিস্তানি পেসাররা বল খুব ভালো সুইং করতে পারেন, স্পেশালি পুরনো বলটাতে। পুরনো বলটা যখন একটু পুরনো হয়ে যায় এক সাইড তারা কিন্তু শাইনিং রেখে বলটা সুন্দর মতো রিভার্স করতে পারেন, যেটা তারা সিদ্ধ হস্ত। এই আসলে এই কৌশলটা অবলম্বনের জন্য আইসিসি থেকে কিন্তু বলা হয়েছিল যে কোনো রকম সালাইভা ইউজ করা উচিত না বা করবে না তারা, যেহেতু কোভিডের কারণে কোভিডে এই স্যালাইভা থেকে কোভিডটা যেহেতু সংক্রমণটা হয়। একটা অভিজ্ঞতা আমি জানাতে চাই দর্শকদের, যখন বিশ্বকাপ কভার করছিলাম কিছুদিন আগেই সংযুক্ত আরব আমিরাতে, যখনই কোনো বল গ্যালারিতে বা ক্রিকেটারদের বাবলের বাইরে যাচ্ছিল সেখান থেকে যখন বলটা আবারও মাঠে ফেরানো হচ্ছিল, সেটা কিন্তু ডিসইনফেক্ট, মানে আমরা দেখেছি কিছু স্প্রে করা হয়, বলটাকে জীবাণুমুক্ত করে কিছুক্ষণ রাখা হয়, এরপর সেটা আবারও কিন্তু খেলার বা অনুশীলনে সেটা আবারও ফেরানো হয়েছিল। এই বিষয়গুলো কিন্তু ডেফিনেটলি আমরা চাইবো বা সবাই চাইবে যে, যেহেতু এখনও কোভিডের প্রকোপটা কিছুটা হলেও কম আমাদের দেশে, কিন্তু নতুন নতুন ভ্যারিয়েন্ট আসছে এবং খেলা যেহেতু ফুল ফ্লেজেড খেলা চলছে সবগুলো দেশে, মোটামুটি ক্রিকেটিং নেশনে কিছুটা হলেও সতর্ক থাকবেন, এবং যারা ফিল্ড আম্পায়ার আছেন বা ম্যাচ রেফারি আছেন নিশ্চয়ই তারা বিষয়গুলো তো দৃষ্টিপাত করবেন এবং তারা দেখবেন যে যাতে কোনো রকম নিয়মের ব্যত্যয় না ঘটে। আরেকটু কথা বলতে চাইব বাংলাদেশের ব্যাটিং এবং বাংলাদেশের বোলিং নিয়ে, স্পেশালি আমার সহকর্মী মাকসুম আলম খানের, আসলে তিনি জানাচ্ছিলেন যদিও ম্যাচের পরপর তাদের অনেক কাজ থাকে, অনেক রিপোর্ট তৈরি করতে হয়, এজন্য তার কাছ থেকে আপাতত আজ বেশি কিছু জানতে পারলাম না। তারপরও যেটা জানাবো সেটা হচ্ছে বাংলাদেশের বোলিং নিয়ে। আমরা যদি দেখি
বাংলাদেশ যখন বোলিংয়ে নামলো তখনও কিন্তু দুটো সেশন বাকি ছিল। এই দুই সেশনে কিন্তু বাংলাদেশের বোলাররা তেমন কোনো সুযোগই ক্রিয়েট করতে পারেনি। স্পেশালি বলতে হয় এবাদতের কিন্তু যদি একটু জানাতে চাইবো যে এবাদত হোসেন বাংলাদেশ টেস্ট দলে খেলছেন বেশ কিছুদিন হলো এবং টেস্ট স্পেশালিস্ট একজন বোলার। তার কাছ থেকে কিন্তু ডেফিনেটলি দলের প্রত্যাশা অনেক। তিনি সে প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারছেন এটা কিন্তু এখন মনে হয় একটু আতশ কাচের নিচে নিয়ে আসা উচিত। হয়তো যদি তাসকিন ফিট থাকতেন এবাদত আদৌ দলে সুযোগ পেতেন কিনা সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। তাসকিনের শেষ ম্যাচে ইনজুরিটার জন্যই হয়তো এবাদতকে খেলানো হচ্ছে আজকের ম্যাচে। তবে তার অ্যাভারেজ যদি বলা হয় বা তার ইকোনমি চেয়ে স্পেশালি যেটা বলবো অ্যাভারেজ কিন্তু অনেক বেশি। যতটুকু আমার মনে পড়ছে প্রায় 90-র কাছাকাছি তার বোলিং অ্যাভারেজ টেস্ট ক্রিকেটে, যেটা কিন্তু একেবারেই মানানসই না। পার্ট টাইম বোলারদেরও কিন্তু আসলে এর চেয়ে ভালো অ্যাভারেজ থেকে থাকে। ডেফিনেটলি বাংলাদেশের আগামীকালকের সকালটা খুব ইম্পর্টেন্ট হবে, কারণ আমরা জানি আজকেই দেখছিলাম মুমিনুল হক যখন বোলিং করছিলেন বল বেশ টার্ন করছিল, তাইজুলের বলও টার্ন করছিল। ডেফিনেটলি দিন যত যাবে তৃতীয় চতুর্থ দিনে উইকেটটা ব্যাটিং বা ব্যাটারদের খেলার জন্য কিন্তু একটু ডিফিকাল্ট হবে। বাংলাদেশের আসলে এখন করণীয় এটা, টেস্ট যদি বাঁচাতে হয় 5 দিনে নিতে হয়, ড্র করতে যদি হয়, বাংলাদেশের কিন্তু এই মুহূর্তে যেটা করতে হবে যে কোনো মূল্যে আগামীকাল সকালে ফার্স্ট সেশনে যেটা আজ পাকিস্তান করেছে, তাদের ক্লিক করেছিল দুজন সেট ব্যাটসম্যান ছিল গতকালকে, যদিও একটু অস্বস্তি নিয়ে খেলছিলেন লিটন দাস, তার হাতে ইনজুরি ছিল, পিঠে বা কোমরের দিকেও ব্যথা ছিল, বারবার দেখছিলাম ফিজিও এসে তার চিকিৎসা বা তাকে সাহায্য করছিলেন। বাংলাদেশের কিন্তু আগামীকাল সকালে যে লক্ষ্যটা থাকবে ডেফিনেটলি যে সেট দুজন ব্যাটসম্যান আছে তাদেরকে আসাদ এবং আবিদ আলী এবং আপনার শফিককে তাদেরকে আসলে যে কোনোভাবে উইকেটে প্যাভিলিয়নে ফেরানো, উইকেট দুটো তুলে নেয়। এরপরও আমরা জানি পাকিস্তানের ব্যাটিং লাইন আপ অনেক লম্বা, সেখানে বাবর আজম আছেন, আজহার আলী এবং একই সঙ্গে ফাওয়াদ আহমেদও আছেন, ফাওয়াদ আলমও আছেন। ফাওয়াদ আলম কিন্তু রিসেন্টলি আমরা দেখেছি যে তিনি যখন আবারও ইন্টারন্যাশনাল ক্রিকেটে ব্যাক করলেন দারুণ ফর্মে আছেন। ডেফিনেটলি বাংলাদেশের বোলারদের জন্য কাজটা কঠিন হবে, নতুন আউট অফ দ্য বক্স কিছু ভাবতে হবে কিন্তু ক্যাপ্টেন মুমিনুল হককে। মুমিনুল হক আজ বোলিং করেছেন, তবে তার বোলিংয়ে বাংলাদেশ কোনো ব্রেক থ্রু পায়নি। এরই মধ্যে কিন্তু তারা 145 রান তুলে নিয়েছে। বাংলাদেশের জন্য স্পেশালি বোলারদের জন্য কাজটা কঠিন হচ্ছে। তবে এক্ষেত্রে যেটা বোলারদের করতে হবে সেটা, ফিল্ডারদের যেটা করতে হবে, যে বোলাররা বল করে যাবে একই জায়গায়, দু একটা চান্স কিন্তু অবশ্যই ব্যাটসম্যানরা দিবেন, সেই চান্সগুলো ক্যাপিটালাইজ করে সেই চান্সগুলো ক্যাশ করতে হবে বাংলাদেশ ক্রিকেট দলকে বা দলের ফিল্ডারদেরকে। তাহলে হয়তো একটা ব্রেক থ্রু পেলে দেন সেটাতে কন্টিনিউ করে যদি বাংলাদেশ ভালো কিছু করতে পারে। আমাদের প্রত্যাশা এটাই থাকবে, বাংলাদেশ যেহেতু প্রথম দিনে একটা খারাপ অবস্থান থেকে ভালো অবস্থানে গিয়েছিল, আজ কিন্তু একটা খারাপ অবস্থানে আছে। তবে আমরা জানি যে প্রত্যেকটা সেশনে কিন্তু টেস্ট ক্রিকেটের রং বদলায়, যেটা আমরা একটু উদাহরণ দিয়ে শেষ করতে চাই। একেবারে শেষ দিকে চলে এসেছি, ভারত এবং নিউজিল্যান্ড কিন্তু টেস্ট ম্যাচ খেলছে। তারা সম্ভবত কোনো উইকেট না হারিয়ে প্রায় 150-র মতো রান করে ফেলেছিল, সেখান থেকে কিন্তু তারা 300 রান করতে পারেনি, তারা অল আউট হয়ে গিয়েছে এবং আবারও ব্যাটিংয়ে নেমেছে ভারত ক্রিকেট দল। তো টেস্ট ক্রিকেটের মজাই কিন্তু এটা যে একটা সেশনে কিন্তু পুরো ম্যাচের দৃশ্যপট পাল্টে যায়। বাংলাদেশের আগেও এটা করে দেখিয়েছে, ঢাকায় ইংল্যান্ড ক্রিকেট দলকে, অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে যখন হারিয়েছিল, তারা এক সেশনে কিন্তু খেলার পুরো গতিপথ বদলে গিয়েছিল। হয়তোবা বাংলাদেশ দলে সেই সাকিব আল হাসান সেই ম্যাচগুলোতে যিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন পারফরমেন্স করে, তিনি নেই। তারপরও বাংলাদেশ দলে যারা আছেন তারাই হয়তোবা চাইবেন যে আগামীকালকে সকালটা নতুন সকাল, নতুন দিন, আজকে যে ভুলগুলো করেছে এগুলো যাতে পুনরাবৃত্তি না করে ভালো একটা দিনের শুরু করে এই টেস্টে যে একটু হলেও এখনো যে আশা বেঁচে আছে সেটা আসলে বাঁচিয়ে রাখে এবং ভালো কিছুভাবে শেষ করা। তো আজকের খেলার এখানেই শেষ করছে। আগামীকাল আবারও একই সময়ে দেখা হবে, সঙ্গেই থাকুন সময়ের।